প্রোগ্রামিংয়ের বিশাল জগতে সবাইকে স্বাগত। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে পাইথন দিয়ে একেবারে শূন্য থেকে প্রথম প্রোগ্রামটা লেখা যায়। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। কখনো কি মনে হয়েছে, যদি কম্পিউটারের সাথে কথা বলা যেত, যদি ওকে নিজের ভাষায় নির্দেশ দেওয়া যেত? ঠিক এই কাজটাই কিন্তু করে প্রোগ্রামিং। আর এখানেই পাইথনের আসল মজাটা। এটা পুরো ব্যাপারটাকে প্রায় ইংরেজি ভাষায় কথা বলার মতোই সহজ করে দেয়। আর এ কারণেই যারা নতুন শুরু করছেন তাদের জন্য পাইথন অন্যতম সেরা একটা ভাষা। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই পাইথন জিনিসটা আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি কেন এটা এত জনপ্রিয়। একটা মজার ব্যাপার কি জানেন, অনেকেই ভাবে পাইথনের নামটা হয়তো কোনো সাপের নামে রাখা হয়েছে, কিন্তু একদমই না। এর নামকরণ করা হয়েছে একটা ব্রিটিশ কমেডি শোয়ের নামে, মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। এর যিনি স্রষ্টা গুইডো ভ্যান রসম, তিনি এই কথাটা জানিয়েছিলেন। বেশ মজার, তাই না? তো পাইথনের এই জনপ্রিয়তার পেছনে কারণটা কি? অনেকগুলো কারণ আছে। প্রথমত, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে এর কোড পড়া আর লেখা দুটোই খুব সোজা। দ্বিতীয়ত, এটা ইন্টারপ্রেটেড, মানে কোড এক লাইন করে চলে, তাই কোথাও ভুল হলে সেটা খুঁজে বের করা অনেক সহজ। আর একটা দারুণ ব্যাপার হলো এটা ডাইনামিক্যালি টাইপড, যা ডেটা নিয়ে কাজ করার সময় দারুণ স্বাধীনতা দেয়। শুধু তাই না, এটা পোর্টেবল, মানে একই কোড উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব জায়গায় চলবে। আর সবশেষে এর বিশাল লাইব্রেরি কালেকশন, আর এটা একদম ফ্রি ও ওপেন সোর্স হওয়ার কারণে যে কেউ এটা ব্যবহার করতে পারে। যে কোনো প্রোগ্রাম লেখার প্রথম কাজটাই হল তথ্য বা ডেটা কোথাও জমিয়ে রাখা। কম্পিউটার কিভাবে তথ্য মনে রাখে? চলুন সেই রহস্যটাই এখন ভেদ করা যাক। এই কাজটা করা হয় ভ্যারিয়েবলের মাধ্যমে। ভ্যারিয়েবল কি? খুব সহজ করে বললে, এটা হলো মেমোরির মধ্যে একটা নাম দেওয়া জায়গা, যেখানে আমরা কোনো মান বা ভ্যালিউ রাখতে পারি। ধরুন, এটা একটা লেবেল লাগানো বাক্স, যার ভেতরে আমরা আমাদের দরকারি জিনিসপত্র গুছিয়ে রাখছি। এই ছবিটা দেখুন, বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে আমরা সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা, আবার টেক্সট বা স্ট্রিং সব কিছুই শুধু একটা নাম দিয়ে রেখে দিতে পারছি। এখানে এক্স, ওয়াই আর জেড, এই তিনটি যেন তিনটি আলাদা বাক্স। আর পাইথনের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটা হলো এই ডাইনামিক টাইপিং। এর মানে কি? এর মানে হলো একই বাক্সে বা ভ্যারিয়েবলে আমরা এই মুহূর্তে একটা সংখ্যা রাখলাম, আবার পরের মুহূর্তেই সেখানে একটা টেক্সট রেখে দিতে পারি। এই যে নমনীয়তা, এটাই কোড লেখাকে অনেক সহজ আর মজার করে তোলে। আচ্ছা, ডেটা তো বাক্সে রাখা হলো, কিন্তু এখন সেটাকে কাজে লাগাবো কিভাবে? চলুন দেখি এই ডেটা দিয়ে কি করা যায়। পাইথনকে কিন্তু একটা দারুণ শক্তিশালী ক্যালকুলেটরও বলা যায়। যোগ, গুণ, ভাগ এগুলো তো আছেই, কিন্তু এর বাইরেও দেখুন, ফ্লোট ডিভিশন দিয়ে শুধু পূর্ণ সংখ্যাটা নেওয়া যায়, মডিউলাস দিয়ে ভাগশেষ বের করা যায়, আর দুটো স্টার চিহ্ন দিয়ে পাওয়ারের কাজও করা যায়। সংখ্যার হিসেব তো বোঝা গেল, কিন্তু টেক্সট বা স্ট্রিং নিয়ে কি করা যায়? বিশ্বাস করুন, পাইথনের স্ট্রিংগুলো কিন্তু অসাধারণ শক্তিশালী। যেমন ধরুন, আমরা দুটো স্ট্রিংকে ঠিক সংখ্যার মতোই যোগ করে ফেলতে পারি। প্রোগ্রামিংয়ের জগতে এর একটা ফ্যান্সি নামও আছে, কনক্যাটিনেশন। দেখুন কিভাবে পাই আর থন একসাথে জুড়ে গিয়ে পাইথন হয়ে গেল। শুধু জোড়া লাগানোই নয়, আমরা চাইলে একটা বড় স্ট্রিংকে কেটে ছোট ছোট টুকরোও করে নিতে পারি। এটাকে বলে স্লাইসিং। এর মাধ্যমে একটা স্ট্রিংয়ের ঠিক যতটুকু অংশ আমাদের দরকার, ঠিক ততটুকুই আমরা বের করে আনতে পারি। আর এখন যেটা দেখছি, এটা হলো এফ স্ট্রিং। টেক্সট ফরম্যাট করার জন্য এটা এক কথায় অসাধারণ একটা জিনিস। এর মাধ্যমে খুব সহজেই একটা স্ট্রিংয়ের ভেতরে সরাসরি ভেরিয়েবলের মান বসিয়ে দেওয়া যায়। মানে বুঝতেই পারছেন পাইথনে স্ট্রিং নিয়ে কাজ করাটা কতটা সহজ। আচ্ছা, একটা দুটো ডেটা তো ঠিক আছে, কিন্তু যখন আমাদের কাছে অনেক ডেটা চলে আসে, তখন সেগুলোকে গুছিয়ে রাখাটা খুব জরুরি হয়ে পড়ে, তাই না? চলুন দেখি পাইথন এক্ষেত্রে আমাদের কিভাবে সাহায্য করে। এর জন্য আমাদের কাছে আছে লিস্ট। লিস্ট কি? এটা হলো একটা সাজানো আর পরিবর্তনযোগ্য ডেটার সংগ্রহ। অনেকটা আমাদের বাজারের লিস্টের মতো, যেখানে আমরা নতুন জিনিস যোগ করতে পারি, আবার কোনোটা বাদও দিতে পারি। স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করে এটা তৈরি করা হয়। লিস্টের একটা যমজ ভাইয়ের মতো জিনিস আছে, নাম তার টাপল। কিন্তু দুটোর মধ্যে একটা বেশ বড় পার্থক্য আছে। লিস্ট হলো মিউটেবল, মানে এর ভেতরের ডেটা বদলানো যায়, কিন্তু টাপল হলো ইমিউটেবল, মানে অপরিবর্তনশীল। একবার টাপল তৈরি হয়ে গেলে এর ভেতরের কোনো ডেটা আর পাল্টানো যায় না। এটা এমন ডেটার জন্য খুব দরকারি, যা আমরা চাই না কখনো বদলে যাক, যেমন ধরুন কোনো জায়গার কোঅর্ডিনেটস। এবার আসা যাক ডিকশনারিতে। ডিকশনারি ডেটা রাখে, কি ভ্যালু জোড়ায়।
অনেকটা একটা কন্ট্যাক্ট লিস্টের মতো, যেখানে নামের পাশে ফোন নম্বরটা লেখা থাকে। এখানে নাম হলো কি আর ফোন নম্বর হলো তার ভ্যালু। লিস্টে যেমন আমরা সিরিয়াল নম্বর বা ইন্ডেক্স দিয়ে ডেটা খুঁজি, ডিকশনারিতে তেমনটা নয়। এখানে আমরা তার ইউনিক কি ব্যবহার করে তার সাথে জুড়ে থাকা ভ্যালুটাকে খুঁজে বের করি। এতে ডেটা খোঁজার কাজটা অনেক বেশি দ্রুত আর সহজ হয়ে যায়। প্রত্যেকটা ভাষারই কিন্তু নিজস্ব কিছু নিয়মকানুন আর একটা স্টাইল থাকে। চলুন এবার পাইথনের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্যটা দেখে নেওয়া যাক, যেটা একে অন্য সব ভাষা থেকে একদম ভিন্ন করে তুলেছে। আচ্ছা, পাইথন কিভাবে বোঝে যে কোন কোডের অংশটুকু একসাথে কাজ করবে? বেশিরভাগ ভাষায় যেখানে ব্র্যাকেট বা এই চিহ্নগুলো ব্যবহার করা হয়, পাইথন বলে ওসবের কোনো দরকার নেই। পাইথন এই কাজটা করে খালি জায়গা বা হোয়াইট স্পেস দিয়ে। এই ছবিটা খেয়াল করুন, পাইথনে ইন্ডেন্টেশন মানে লাইনের শুরুতে কিছুটা ফাঁকা জায়গা রাখাটা কিন্তু বাধ্যতামূলক। এই ফাঁকা জায়গায় কোড ব্লক তৈরি করে আর পাইথনকে বলে দেয় কোন কোড কখন চালাতে হবে। এটা শুধু কোডকে কার্যকরী করে না, বরং দেখতেও খুব গোছানো আর পরিষ্কার করে তোলে। Control structures help our code make decisions, like using if-else statements or repeating actions with a for loop. আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কোড কিভাবে নিজে থেকেই কোনো সিদ্ধান্ত নেয় অথবা একই কাজ বারবার করে কোনো ক্লান্তি ছাড়াই? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জানব। আমরা দেখব পাইথনের কন্ট্রোল স্ট্রাকচারগুলো কিভাবে কোডকে একটা নিজস্ব মস্তিষ্ক দেয় আর তাকে আরও স্মার্ট করে তোলে। তো আমাদের আজকের যাত্রাপথে থাকছে 4টে দারুণ বিষয়। প্রথমে আমরা দেখব ইফ স্টেটমেন্ট দিয়ে কোডকে কিভাবে সিদ্ধান্ত নিতে শেখানো যায়। তারপর দেখব লুপের সাহায্যে কিভাবে একই কাজ বারবার করা যায়। এরপর শিখব সেই লুপগুলোকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করার কৌশল। আর সবশেষে এই সব কিছুকে মিলিয়ে দেখব কিভাবে সত্যিকারের প্রোগ্রাম তৈরি হয়। ভাবুন তো, আমাদের জীবনটা যেমন বিভিন্ন সিদ্ধান্তের উপর নির্ভর করে চলে, প্রোগ্রামেরও ঠিক তাই। মাঝে মাঝে তাকেও রাস্তার মোড়ে এসে ঠিক করতে হয় কোন পথে যাবে। আর এখানেই আসে কন্ডিশনাল ব্লক বা শর্ত। সোজা কথায় এটাই হলো কোডকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার মূল মন্ত্র। একটা শর্ত যদি সত্যি হয়, কোড একদিকে যাবে, আর যদি মিথ্যে হয় তাহলে সে বেছে নেবে অন্য কোনো পথ। একেবারে মানুষের মতোই, তাই না? তাহলে এটা কাজ করে কিভাবে? দেখুন, ইফ দিয়ে আমরা প্রথম শর্তটা পরীক্ষা করি। যদি সেটা সত্যি না হয় তাহলে কোড চলে যায় এলএফের কাছে, যার মানে হলো এলসিফ, অর্থাৎ যদি তা না হয় তাহলে এটা কি সত্যি। আর যদি কোনো শর্তই না মেলে তাহলে শেষ আশ্রয় হলো এলস ব্লক। ওর কাজ হলো বাকি সব ক্ষেত্রে কি করতে হবে তা বলে দেয়া। এখানে একটা খুব সহজ কিন্তু চমৎকার উদাহরণ আছে। কোডটা শুধু চেক করছে যে বয়স 18 বা তার বেশি কিনা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আউটপুট আসবে অ্যাডাল্ট, আর যদি না হয় তাহলে সোজা প্রিন্ট হবে মাইনর। দেখুন কত সহজে একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। এবার একটু জটিল একটা উদাহরণ দেখা যাক। এখানে কোডটা একটার পর একটা শর্ত পরীক্ষা করছে। যেমন মার্কস যদি 85 হয়, প্রথমেও দেখবে এটা কি 90-এর বেশি। উত্তর না, তখন সে পরের শর্তে যাবে। এটা কি 80-র বেশি? উত্তর হ্যাঁ। ব্যাস, ওখানে থেমে গিয়ে আউটপুট দেবে বি গ্রেড। বাকি শর্তগুলো আর পরীক্ষাই করবে না। এটাই এফ এলএফ এলসের মজা। ঠিক আছে, সিদ্ধান্ত তো নেওয়া গেল, কিন্তু যদি একই কাজ 100 বার করতে হয়, আমরা কি একই কোড 100 বার লিখব? একদমই না। এখানেই আসে লুপের জাদু, যা পুনরাবৃত্তির শক্তিকে আমাদের হাতে তুলে দেয়। ফর লুপকে একটা চেকলিস্টের মতো করে ভাবা যায়। ধরুন একটা লিস্টে অনেকগুলো আইটেম আছে। ফর লুপ এক এক করে প্রত্যেকটা আইটেমের কাছে যাবে আর তার জন্য নির্দিষ্ট কাজটা করবে, যতক্ষণ না লিস্টটা শেষ হচ্ছে। এর গঠনটা কিন্তু খুবই সাধারণ এবং পড়তেও বেশ সোজা। ফর ভেরিয়েবল ইন সিকোয়েন্স এর মানে হল এই সিকোয়েন্সের প্রত্যেকটা আইটেমের জন্য এই কাজটা করো, একদম মানুষের ভাষার মতো। এই উদাহরণটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। এখানে একটা ফলের লিস্ট আছে। লুপটা যখন প্রথমবার চলছে, এফ ভেরিয়েবলের মান হচ্ছে অ্যাপল, পরের বার হচ্ছে বানানা, আর শেষবার ম্যাঙ্গো, আর প্রতিবারই সে সেই মানটা প্রিন্ট করে দিচ্ছে। এখন আমরা আর এক ধরনের লুপের সাথে পরিচিত হব, আর সেটা হলো ওয়াইল লুপ। এই লুপটা একটু অন্যরকম। ও ততক্ষণ চলতে থাকে যতক্ষণ ওর শর্তটা সত্যি থাকে।
মানে কাজটা কতবার করতে হবে তা আমাদের জানার দরকার নেই, শুধু শর্তটা পূরণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে কি হচ্ছে? প্রথমে i এর মান 1 সেট করা হয়েছে। এরপর লুপটা প্রতিবার চেক করছে i কি 5-এর থেকে ছোট বা সমান। উত্তর হ্যাঁ হলেই সে i কে প্রিন্ট করছে আর ওর মান 1 করে বাড়িয়ে দিচ্ছে। এই চক্রটা চলতেই থাকছে যতক্ষণ না i এর মান 6 হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে শর্তটা মিথ্যা হচ্ছে, লুপটাও থেমে যাচ্ছে। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, কখন কোনটা ব্যবহার করা উচিত? নিয়মটা খুব সহজ। যখন আমরা আগে থেকেই জানি যে ঠিক কতবার লুপটা চালাতে হবে, যেমন একটা লিস্টের সব আইটেমের জন্য, তখন ফর লুপই সবচেয়ে ভালো। আর যখন আমরা জানি না লুপটা কতক্ষণ চলবে, শুধু জানি যে একটা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত চলতে থাকবে, তখন ওয়াইল লুপই আমাদের ভরসা। আচ্ছা, লুপ তো চলতে শুরু করলো, কিন্তু যদি আমরা চাই যে লুপটা মাঝপথে থেমে যাক অথবা কোনো একটা ধাপ বাদ দিয়ে পরের ধাপে চলে যাক, পাইথন আমাদের সেই ক্ষমতাও দিয়েছে। চলুন ব্রেক, কন্টিনিউ আর পাসের সাথে পরিচিত হওয়া যাক। প্রথমে দেখি ব্রেকের কেরামতি। এই কোডটার কাজ হল 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করা। কিন্তু দেখুন, ভেতরে একটা ইফ শর্ত আছে। যেই মুহূর্তে i এর মান 5 হচ্ছে, ব্রেক স্টেটমেন্টে কাজ করছে আর লুপটাকে ওখানেই থামিয়ে দিচ্ছে, একদম এমার্জেন্সি ব্রেকের মতো। তাই আউটপুটে আমরা কেবল 1, 2, 3 আর 4 দেখতে পাচ্ছি। 5 বা তার পরের কোনো সংখ্যা আর আসছে না। এবার দেখা যাক কন্টিনিউ কি করে। এই কোডটার লক্ষ্য হল শুধু বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করা। এখানে যখনই i এর মান একটা জোড় সংখ্যা হচ্ছে, কন্টিনিউ স্টেটমেন্টটা কাজ করছে। এটা কিন্তু লুপটাকে থামাচ্ছে না, ও শুধু ওই ধাপের বাকি কাজটুকু না করে সরাসরি পরের ধাপে লাফ দিয়ে চলে যাচ্ছে। ফলে জোড় সংখ্যাগুলো আর প্রিন্টই হচ্ছে না, আর আমরা আউটপুটে শুধু বিজোড় সংখ্যাগুলোই দেখতে পাচ্ছি। আর পাসের কাজটা বেশ মজার। ও আসলে কিছুই করে না, এটা একটা ফাঁকা স্টেটমেন্ট। ধরুন আপনি একটা ইফ ব্লক লিখেছেন, কিন্তু ভেতরে কি কোড লিখবেন তা এখনও ঠিক করেননি। কোডটা যাতে কোনো এরর না দেয় তার জন্য আপনি ওখানে পাস লিখে রাখতে পারেন। এটা একটা প্লেস হোল্ডারের মতো কাজ করে। দারুণ! আমরা অনেকগুলো শক্তিশালী টুলস বা বিল্ডিং ব্লকস সম্পর্কে জেনে গেছি। এবার সময় হয়েছে এগুলোকে একসাথে জুড়ে দিয়ে সত্যিকারের সমস্যার সমাধান করার। দেখা যাক কিভাবে এগুলো একসাথে কাজ করে। এখানে একটা খুব সাধারণ কিন্তু কাজের উদাহরণ। একটা ফর লুপ ব্যবহার করে প্রথম 5টা সংখ্যার যোগফল বের করা হচ্ছে। দেখুন, লুপটা রেঞ্জ ফাংশনের সাহায্যে এক এক করে সংখ্যা তৈরি করছে, আর আমরা সেগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে যোগ করে রাখছি। পুনরাবৃত্তি আর গণনা এখানে একসাথে কাজ করছে। আর এই উদাহরণটা হলো আসল শো স্টপার। এখানে আমরা দেখছি একটা সংখ্যা প্রাইম বা মৌলিক কিনা তা কিভাবে পরীক্ষা করা হয়। কোডটা একটা ফর লুপ দিয়ে সংখ্যাটাকে ভাগ করার চেষ্টা করছে। যদি ভাগ করা যায়, তার মানে সংখ্যাটা প্রাইম নয়, আর ব্রেক ব্যবহার করে লুপটাকে সাথে সাথে থামিয়ে দেওয়া হচ্ছে। এখানে সিদ্ধান্ত, পুনরাবৃত্তি আর নিয়ন্ত্রণ আমাদের শেখা সবকিছু একসাথে মিলে একটা জটিল সমস্যার সমাধান করছে। পাইথন কোড অর্গানাইজ করা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন কোনো প্রজেক্ট আস্তে আস্তে বড় হতে থাকে। তো আজকে আমরা দেখব কিভাবে একটা সাধারণ স্ক্রিপ্ট থেকে ধাপে ধাপে একটা সম্পূর্ণ গোছানো প্রজেক্টের ব্লুপ্রিন্ট তৈরি করা যায়। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। আমরা প্রথমে কোডের কিছু সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো, আর তারপর দেখব কিভাবে ফাংশন, মডিউল আর প্যাকেজ ব্যবহার করে সেই সমস্যাগুলো দারুণভাবে সমাধান করা যায়। চলুন প্রথমে এমন একটা সমস্যা নিয়ে কথা বলি যেটা প্রায় প্রত্যেক প্রোগ্রামারকেই ফেস করতে হয়, মানে যখন তাদের কোডটা বড় হতে শুরু করে। কখনো কি এমন মনে হয়েছে যে কোডটা কেমন যেন একঘেয়ে হয়ে যাচ্ছে? মানে একই লাইনের কোড বারবার লিখতে হচ্ছে, আর এর ফলে পুরো জিনিসটা অগোছালো আর ম্যানেজ করা কঠিন হয়ে পড়ছে। দেখুন, যখন একই কোড বারবার লেখা হয় তখন একটা ছোট পরিবর্তন করার জন্য অনেকগুলো জায়গায় গিয়ে চেঞ্জ করতে হয়, আর এখান থেকেই শুরু হয় বাগ বা ভুলের যত যন্ত্রণা। তাহলে এর সমাধান কি? সমাধান হল
এমন একটা উপায় বের করা যাতে কোড একবার লিখেই সেটা বারবার ব্যবহার করা যায়। আর এই কাজটা করার জন্য আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হল ফাংশন। একটা ফাংশনকে অনেকটা রান্নার রেসিপির মতো করে ভাবা যায়। মানে আপনি একবার রেসিপিটা লিখে রাখলেন, তারপর যখনই দরকার শুধু নাম ধরে কল করেই সেটা ব্যবহার করতে পারছেন। এই যে দেখুন, এটাই হলো একটা ফাংশনের বেসিক ব্লুপ্রিন্ট। ডেফ কিওয়ার্ড দিয়ে ফাংশনটা ডিফাইন করা হয়, তারপর থাকে একটা নাম, আর প্যারেনথেসিসের ভেতরে থাকে এর ইনপুট বা প্যারামিটার। ফাংশন কিন্তু একদম সিম্পল হতে পারে, যেমন ধরুন শুধু একটা মেসেজ প্রিন্ট করা। আবার এটা খুবই পাওয়ারফুলও হতে পারে, অনেকটা একটা ক্যালকুলেটরের মতো, যেটা কিছু ইনপুট নিয়ে একটা ফাইনাল রেজাল্ট রিটার্ন করে। আচ্ছা, ব্যাপারটা তো বেশ মজার, তাই না? কিন্তু ডেটা যখন একটা ফাংশনের ভেতর যায়, তখন তার সাথে ঠিক কি হয়? পাইথন এটাকে কিভাবে হ্যান্ডেল করে? এর উত্তরটা লুকিয়ে আছে ডেটা টাইপের মধ্যে। মানে ডেটাটা কি মিউটেবল, অর্থাৎ পরিবর্তন করা যায়, নাকি ইমমিউটেবল, মানে যা একদমই পাল্টানো যায় না, তার ওপর। এই উদাহরণটা একটু খেয়াল করুন। এখানে একটা লিস্ট, যেটা একটা মিউটেবল অবজেক্ট, সেটাকে ফাংশনে পাস করার ফলে ফাংশনটা কিন্তু আসল লিস্টটাকেই পাল্টে দিচ্ছে। আর এটা না জানলে কিন্তু কোডে এমন সব ভুল হতে পারে যা খুঁজে বের করাই মুশকিল। ফাংশন তো হলো আমাদের রেসিপি, কিন্তু যখন অনেক রেসিপি জমে যায় তখন কি হবে? তখন তো একটা কুকবুক লাগবে, তাই না? চলুন দেখি সেই কুকবুক কিভাবে তৈরি করা যায়। একটা ফাইলের মধ্যে যদি অনেক বেশি ফাংশন থাকে, তাহলে আপনার একটা ফাইলই দেখবেন 1000 লাইনের একটা দৈত্য হয়ে গেছে, যার মধ্যে কিছু খুঁজে পাওয়াই মুশকিল। যখনই এমনটা হবে, বুঝতে হবে মডিউল ব্যবহার করার সময় হয়ে গেছে। এই সমস্যার সমাধানই হল মডিউল। মডিউল আর কিছুই না, এটা সিম্পলি একটা পাইথন ফাইল, যেখানে আমরা সম্পর্কিত ফাংশনগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারি। আর এটা ব্যবহার করার নিয়মটাও কিন্তু খুবই সোজা। প্রথমে ফাংশনগুলো দিয়ে একটা .py ফাইল তৈরি করুন, তারপর অন্য ফাইল থেকে ইম্পোর্ট কিওয়ার্ড দিয়ে সেটাকে নিয়ে আসুন, আর তারপর মডিউলের নাম .ফাংশনের নাম দিয়ে কল করুন। দেখুন এখানে ব্যাপারটা কত সুন্দরভাবে দেখানো হয়েছে। আমরা আমাদের অ্যাড নামের রেসিপিটাকে calc.py নামের একটা আলাদা কুকবুকে রেখে দিয়েছি। এখন main.py ফাইল থেকে সেটাকে সহজেই ইম্পোর্ট করে ব্যবহার করতে পারছি। মজার ব্যাপার হলো পাইথন কিন্তু এই কুকবুকগুলো ইম্পোর্ট করার জন্য আমাদের কয়েকটা অপশন দেয়। চাইলে পুরো মডিউলটা ইম্পোর্ট করা যায়, বা সেটার একটা ছোট নাম দেওয়া যায়, এমনকি চাইলে শুধু নির্দিষ্ট একটা ফাংশনও ইম্পোর্ট করা সম্ভব। ফাংশন থেকে মডিউল মানে রেসিপি থেকে কুকবুক। এবার চলুন আরেক ধাপ এগোনো যাক। যদি প্রজেক্টটা অনেক বড় হয়, তখন তো শুধু একটা কুকবুকে হবে না, একটা পুরো লাইব্রেরি দরকার পড়বে। আর তখনই আসে প্যাকেজের ধারণা। আর পাইথনে এই লাইব্রেরিকেই বলা হয় প্যাকেজ। এটা আসলে কিছুই না, জাস্ট একটা ফোল্ডার যেখানে অনেকগুলো মডিউল আর একটা স্পেশাল init.py ফাইল থাকে। এখানে একটা টিপিক্যাল প্যাকেজের স্ট্রাকচার দেখা যাচ্ছে। দেখুন, গণিত সম্পর্কিত ফাংশনগুলো ম্যাথঅপস মডিউলে, আর স্ট্রিং সম্পর্কিত ফাংশনগুলো স্ট্রিং অপস মডিউলে আলাদা করে রাখা হয়েছে। কি দারুণ গোছানো, তাই না? আর প্যাকেজের ভিতর থেকে কোনো মডিউল ব্যবহার করতে হলে জাস্ট ডট দিয়ে তার পাথটা দেখিয়ে দিতে হয়। এই পদ্ধতিটা বড় বড় প্রজেক্টকে খুব সুন্দরভাবে অর্গানাইজড রাখতে সাহায্য করে। তো আমরা একটা লম্বা পথ পাড়ি দিলাম, তাই না? একদম সাধারণ কোড থেকে ফাংশন, তারপর মডিউল, আর এখন প্যাকেজ পর্যন্ত। তবে এই পুরো কাঠামোটা ঠিকমতো বোঝার জন্য পাইথনের স্কোপ নামের একটা খুব জরুরি কনসেপ্ট জানা দরকার। আসলে এই লেগ বি রুলটা হলো পাইথনের ভ্যারিয়েবল খুঁজে বের করার একটা অর্ডার। মানে যখন একই নামের ভ্যারিয়েবল বিভিন্ন জায়গায় থাকে, তখন পাইথন এই নিয়ম মেনেই ঠিক করে যে কোনটা ব্যবহার করতে হবে। আগে লোকাল, তারপর এনক্লোজড, তারপর গ্লোবাল, এবং সব শেষে বিল্ট ইন স্কোপে খোঁজে। Today in Unit 4, we're exploring file I/O, text processing, and these super useful regular expressions. আমরা যখন কোড লিখি সেটা কিন্তু একটা বিচ্ছিন্ন জিনিস না, তাকে কথা বলতে হয়, মানে বাইরের জগতের সাথে যোগাযোগ করতে হয়। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব পাইথন ঠিক কিভাবে এই কাজটা করে, কিভাবে সে ডেটা নেয়, তথ্য জমিয়ে রাখে, আর টেক্সটকে গভীরভাবে বুঝতে শেখে।
এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা। ভাবুন তো, কোড যেন একটা জীবন্ত জিনিস, যেটা ইনপুট আর আউটপুটের মাধ্যমে আমাদের সাথে কথা বলছে। চলুন এই কথোপকথনের ভেতরে ঢোকা যাক। চলুন দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে দেখব কোড কিভাবে ব্যবহারকারীর সাথে কথা বলে, তারপর শিখব কিভাবে ফাইল ব্যবহার করে তথ্য মনে রাখে, আর শেষে রেজেক্সের জাদু দিয়ে দেখব কোড কিভাবে টেক্সটের ভেতরের অর্থ বুঝতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কোড কিভাবে কথা বলে? সবচেয়ে সহজ আর সরাসরি উপায়টা হলো স্ক্রিনে কিছু দেখানো আর কিবোর্ড থেকে কিছু নেয়া। যে কোনো প্রোগ্রামের প্রথম কথাই তো হলো আউটপুট, তাই না? আর পাইথনে এই কাজটা করার জন্য আছে প্রিন্ট ফাংশন, একদম সহজ মৌলিক একটা নির্দেশ। এর মাধ্যমে কোড স্ক্রিনে কিছু দেখায়, অনেকটা যেন একতরফা একটা মেসেজ পাঠিয়ে দেওয়ার মতো। কিন্তু শুধু একঘেয়ে মেসেজ পাঠালেই তো হবে না, তাই না? এই কথা বলাটাকে আরেকটু স্মার্ট করা যায় কিভাবে? এখানেই আসে এফ স্ট্রিংয়ের জাদু। এফ স্ট্রিং ব্যবহার করে আমরা ভ্যারিয়েবলের মান সরাসরি টেক্সটের ভেতরে বসিয়ে দিতে পারি। এতে কোডের রেসপন্সগুলো অনেক বেশি জীবন্ত আর ডাইনামিক হয়ে ওঠে। দেখুন, একটা ভালো কনভারসেশনের জন্য তো শুধু বললেই চলে না, শুনতেও হয়। ইনপুট ফাংশনটা ঠিক এই কাজটাই করে। এটা প্রোগ্রামটাকে একটু থামিয়ে দেয় আর অপেক্ষা করে ব্যবহারকারী কখন কিবোর্ড দিয়ে কিছু একটা লিখবে। এভাবে কোড আর ব্যবহারকারীর মধ্যে একটা সরাসরি সংযোগ তৈরি হয়। স্ক্রিনে যা কিছু হচ্ছে সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না। প্রোগ্রামটা বন্ধ করলেই সব শেষ, সব উধাও। কিন্তু যদি দরকার হয় তথ্যগুলোকে স্থায়ীভাবে রেখে দেওয়ার, তখন কি হবে? এখানেই আসে ফাইল। চলুন দেখি ফাইলগুলো কিভাবে একটা প্রোগ্রামকে পার্মানেন্ট মেমোরি দেয়। কোনো ফাইলে হাত দেওয়ার আগে আমাদের ঠিক করে নিতে হবে আমরা আসলে কি করতে চাই। এই ফাইল মোডগুলো ঠিক সেই উদ্দেশ্যটাই পরিষ্কার করে দেয়। যেমন আর মানে আমরা শুধু ফাইলটা পড়তে চাই। ডব্লিউ মানে হলো একটা নতুন খাতা খোলার মতো, আগের সব মুছে ফেলে নতুন করে লেখা শুরু করা। আর এ হলো পুরনো খাতার শেষ থেকে নতুন কিছু যোগ করার মতো। কাজেই সঠিক মোডটা বেছে নেওয়া কিন্তু খুব জরুরি। ফাইলের সাথে কাজ করার নিয়মটা কিন্তু বেশ সোজা, মাত্র 3টা ধাপ। 1. ফাইলটা ওপেন করতে হবে। 2. যা করার মানে পড়া বা লেখা সেটা করতে হবে। আর 3. কাজ শেষে ফাইলটা ক্লোজ করে দিতে হবে। ব্যাস, যে কোনো ফাইল অপারেশনের জন্য এই 3 ধাপের নিয়মটা মনে রাখলেই চলবে। তো ফাইল তো খোলা হলো, এখন আসল কাজটা শুরু, মানে ফাইল থেকে ডেটা পড়া বা ফাইলে নতুন ডেটা লেখা। চলুন দেখি এই কাজগুলো করার জন্য কি কি কমান্ড আমাদের হাতে আছে। ফাইল পড়ার জন্য কিন্তু আমাদের কাছে 3টা আলাদা টুল আছে। এখন কোনটা ব্যবহার করতে হবে সেটা নির্ভর করছে ঠিক কি দরকার তার ওপর। যেমন যদি পুরো ফাইলের লেখাটা একটানে একটা স্ট্রিং হিসেবে লাগে, তাহলে ব্যবহার করতে হবে f.read। যদি একটা একটা করে লাইন নিয়ে কাজ করতে হয়, তার জন্য আছে f.readline। আর যদি ফাইলের সব লাইনকে একটা লিস্টের মধ্যে দরকার হয়, তাহলে তো f.readlines আছেই। পড়ার মতোই আমরা ফাইলে লিখতেও পারি, আর এর জন্য সবচেয়ে সহজ উপায়টা হলো রাইট মেথড। এটা খুব সিম্পল। একটা স্ট্রিং বা টেক্সট দিলে সেটাকে সরাসরি ফাইলে লিখে দেবে, ঠিক যেন একটা খাতার পাতায় একটা লাইন লিখে ফেলার মতো। কিন্তু ভাবুন তো, যদি একটা লাইন না বরং শত শত লাইন লিখতে হয়, যেগুলো একটা লিস্টের মধ্যে আছে, তখন কি একটা একটা করে লিখব? না, এর জন্য আছে হোয়াইট লাইন্স। এটা দিয়ে পুরো লিস্টের সব লাইন একবারে ফাইলে লিখে ফেলা যায়। এতে কাজটা অনেক দ্রুত হয় আর কোডটাও দেখতে সুন্দর থাকে। আচ্ছা, আমরা তো টেক্সট পড়া আর লেখা শিখে গেলাম, কিন্তু টেক্সটকে শুধু পড়লেই তো হবে না, তাকে বুঝতেও তো হবে। যদি এমন দরকার হয় যে একটা বিশাল টেক্সটের ভেতর থেকে একটা নির্দিষ্ট প্যাটার্নের জিনিস খুঁজে বের করতে হবে, যেমন একটা ফোন নাম্বার, এইখানে আসে রেগেক্স মানে রেগুলার এক্সপ্রেশন। এটা হলো টেক্সটকে গভীরভাবে বোঝার জন্য কোডের আসল সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারটা ব্যবহার করার জন্য আমাদের প্রথমে একটা কাজ করতে হবে। রিজেক্স পাইথনের একটা স্পেশাল মডিউলের অংশ, তাই এটাকে প্রোগ্রামের শুরুতে ইম্পোর্ট আর লিখে ডেকে আনতে হয়। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন আমাদের কাছে একটা স্ট্রিং আছে, মাই নাম্বার ইজ 9876543210। এখন আমাদের কাজ হলো
এই লেখাটার ভেতর থেকে ফোন নাম্বারটা খুঁজে বের করা। এখন দেখুন রেজেক্সের কামাল। আমরা এখানে একটা প্যাটার্ন বা নিয়ম ডিফাইন করেছি, W106। দেখতে একটু অদ্ভুত লাগলেও এর মানেটা খুব সহজ। W মানে হলো যে কোনো ডিজিট বা সংখ্যা, আর W মানে হলো ঠিক 10টা। তার মানে আমাদের নিয়মটা হলো একটানা 10টা সংখ্যা খুঁজে বের করো। re.search ফাংশনটা ঠিক এই নিয়মটা মেনেই পুরো টেক্সটটা সার্চ করে আর ফোন নম্বরটা খুঁজে বের করে ফেলে। রে মডিউলের ভেতর কিন্তু খোঁজার জন্য কয়েকটা আলাদা আলাদা টুল আছে, যেমন রে.ম্যাচ, খুব স্ট্রিক্ট। এটা শুধু চেক করে স্ট্রিংয়ের একদম শুরুতে প্যাটার্নটা আছে কিনা। রে.সার্চ যেটা আমরা দেখলাম সেটা আরেকটু ফ্লেক্সিবল, এটা পুরো স্ট্রিং খুঁজে প্রথম ম্যাচটা বের করে। আর রে.ফাইন্ড অল হলো সবচেয়ে কাজের, এটা পুরো স্ট্রিং তন্ন তন্ন করে খুঁজে যতগুলো ম্যাচ পায় সবগুলোকে একটা লিস্টে ভরে আমাদের দিয়ে দেয়। আর রেজেক্স কিন্তু শুধু খোঁজাখুঁজি করে না, এর আরও ক্ষমতা আছে। যেমন re.sub দিয়ে টেক্সটের কোনো অংশকে খুঁজে সেটাকে বদলে দেওয়া যায়। আবার re.compile দিয়ে একটা প্যাটার্নকে বারবার ব্যবহারের জন্য তৈরি করে রাখা যায়, যাতে প্রোগ্রাম আরও দ্রুত চলে। এতক্ষণ তো আমরা অনেক কিছু দেখলাম, ইনপুট, আউটপুট, ফাইল নিয়ে কাজ করা, এমনকি রেজেক্সের মতো পাওয়ারফুল টুল। কিন্তু আসল প্রশ্ন হল, এই সব কিছুর মানে কি? বাস্তবে এগুলো দিয়ে কি হয়? চলুন এবার সেটাই দেখি। এই যেমন ধরুন ফাইল কপি করা, এটা আমাদের প্রায়ই করতে হয়, তাই না? একটা ফাইলের ব্যাকআপ রাখার জন্য এই কাজটা কিন্তু খুব সহজেই করা যায়। একটা ফাইল থেকে ডেটা পড়ে সেটা আরেকটা নতুন ফাইলে লিখে দিলেই হলো। ফাইল আইও-এর এটা একটা খুবই দরকারি ব্যবহার। আবার ধরুন একটা বড় টেক্সট ফাইল আছে, আমরা জানতে চাই সেখানে মোট কয়টা শব্দ আছে। প্রোগ্রামটা কি করতে পারে? পুরো ফাইলটা পড়ে তার ভেতরের শব্দগুলো গুনে ফেলতে পারে। এটা ডেটা অ্যানালাইসিসের একটা একদম বেসিক ধাপ, কিন্তু দেখুন ফাইল রিডিংয়ের ক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা তথ্য বের করে আনছি। তাহলে সব মিলিয়ে আমাদের হাতে এখন একটা দারুণ টুলকিট তৈরি হয়ে গেল। ইনপুট আর আউটপুট আছে ব্যবহারকারীর সাথে সরাসরি কথা বলার জন্য, ফাইল হ্যান্ডলিং আছে তথ্যকে স্থায়ীভাবে মনে রাখার জন্য, আর রেগুলার এক্সপ্রেশন আছে টেক্সটের ভেতরের আসল অর্থ খুঁজে বের করার জন্য। Back, everyone! I am so excited to introduce our next topic, Unit 5, all about Python frameworks. ওয়েব ডেভেলপমেন্টের জগতে একটা দারুণ শক্তিশালী টুল আছে, নাম ওয়েব ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এটা আসলে কি করে, কিভাবে এটা ডেভেলপারদের জীবনটা অনেক সহজ করে দেয়? চলুন আজকে সেই রহস্যটাই একটু ভেদ করা যাক। কখনো কি মাথায় এসেছে যে ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো এত বড় বড় ওয়েবসাইটগুলো কিভাবে বানানো হয়? প্রতিবার তো আর স্ক্র্যাচ থেকে সব কোড লেখা সম্ভব না, তাই না? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে নিয়ে যাবে। ভাবুন তো, কোনো কাঠামো ছাড়া একটা বড় প্রজেক্ট শুরু করলে কি অবস্থাটা হয়। ডেভেলপারদের বারবার একই কোড লিখতে হয়, যেটা খুবই বোরিং। পুরো প্রজেক্টের স্ট্রাকচারটা হয়ে যায় অগোছালো, আর সবচেয়ে বড় কথা, সিকিউরিটির দিক থেকে বড় বড় ভুল হওয়ার একটা ঝুঁকি তো থেকেই যায়। সব মিলিয়ে ডেভেলপমেন্টের গতিও অনেক কমে আসে। আর ঠিক এখানেই ফ্রেমওয়ার্কের আসল জাদুটা। এটাকে একটা রেডিমেড বাড়ির কাঠামোর মতো ভাবতে পারেন। দেয়াল, ছাদ সব তৈরি করাই আছে, আপনাকে শুধু ভেতরের ডিজাইনটা করতে হবে। ফ্রেমওয়ার্কগুলো ঠিক তাই করে, সাধারণ কিন্তু জরুরি কাজগুলো ওরাই সামলে নেয়। ফলে ডেভেলপাররা অ্যাপ্লিকেশনের আসল ফিচারগুলো বানানোর দিকে মনোযোগ দিতে পারে। পাইথনের দুনিয়ায় কিন্তু অনেক ফ্রেমওয়ার্ক আছে, তবে এর মধ্যে জ্যাঙ্গো তার শক্তিশালী ফিচার আর দারুণ গতির জন্য বেশ নামকরা। তো আজকের আলোচনায় আমরা এই জ্যাঙ্গোকেই ব্যবচ্ছেদ করব, দেখব এর ভেতরে আসলে কি আছে। যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে যেমন একটা ব্লুপ্রিন্ট লাগে, তাই না? ওয়েব অ্যাপ্লিকেশনও ঠিক সেরকম, এরও একটা আর্কিটেকচার বা নকশা লাগে। চলুন এবার আমরা জ্যাঙ্গোর সেই ব্লুপ্রিন্টটা একটু দেখে নিই। ওয়েব ডেভেলপমেন্টে একটা খুবই ক্লাসিক প্যাটার্ন আছে, যেটাকে বলা হয় MVC, মানে মডেল ভিউ কন্ট্রোলার। এখানে মডেল হলো আপনার ডেটা ম্যানেজার, মানে ডেটাবেসের সব কাজও সামলায়। ভিউ হলো ইউজার যা দেখতে পায়, মানে ওয়েবসাইটের চেহারাটা। আর কন্ট্রোলার ও হলো এই দুইজনের মধ্যে যোগাযোগের মাধ্যম, মানে ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করে।
এখন এই স্লাইডটা কিন্তু খুব মজার। জ্যাঙ্গো এই ক্লাসিক এমভিসি প্যাটার্নটাকেই একটু অন্য নামে ব্যবহার করে। ওরা এটাকে বলে এমভিটি, মানে মডেল ভিউ টেমপ্লেট। কাজগুলো কিন্তু প্রায় একই, শুধু নামগুলো একটু এদিক ওদিক। যেমন ইন্ডাস্ট্রিতে যেটাকে ভিউ বলে, জ্যাঙ্গো সেটাকে বলে টেমপ্লেট, আর যেটাকে কন্ট্রোলার বলে, জ্যাঙ্গো সেটাকেই বলছে ভিউ। একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু আসলে কনসেপ্টটা একই। থিওরি তো অনেক হলো, তাই না? এবার চলুন একদম হাতে কলমে দেখি একটা ওয়েব রিকোয়েস্ট কিভাবে একটা জলজন্ত সম্পূর্ণ ওয়েব পেজে পরিণত হয়। সেই পুরো জার্নিটা একবার দেখে আসি। তো পুরো প্রক্রিয়াটা শুরু হয় এখান থেকে। একজন ইউজার যখন কোনো একটা ইউআরএল অ্যাড্রেস বারে টাইপ করে জাঙ্গোর urls.py ফাইলটা, তখন একটা ট্রাফিক পুলিশের মতো কাজ করে। এই ফাইলটাই ঠিক করে দেয় যে রিকোয়েস্টটা কোন পাইথন ফাংশনের কাছে যাবে। এইখানে দেখুন কি দারুণ একটা ব্যাপার ঘটছে। বাম দিকের পাইথন কোডটা খেয়াল করুন, ওখানে ডেটা নামে একটা ডিকশনারি বানানো হয়েছে। এই ডেটাটাকেই পাঠানো হচ্ছে ডান দিকের HTML ফাইলটাতে। আর HTML এর ভেতরে দেখুন ক্যাচিসি নেমের মতো ভেরিয়েবল ব্যবহার করে সেই ডেটাটা কত সুন্দরভাবে দেখানো হচ্ছে। এটাই কিন্তু জ্যাঙ্গোর আসল পাওয়ার। সুতরাং মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাকএন্ডের পাইথন লজিক আর ফ্রন্ট এন্ডের HTML ডিজাইন, এই দুটো একদম আলাদা জগৎ, কিন্তু জ্যাঙ্গো একটা ব্রিজের মতো কাজ করে, এই দুটোকে খুব সহজে একসাথে জুড়ে দেয়। ব্যাপারটা শুধু একটা ডেটার জন্য না। ধরুন আপনাকে অনেকগুলো ডেটা একসাথে দেখাতে হবে, যেমন একটা স্টুডেন্টের লিস্ট, তাহলেও কিন্তু নিয়মটা একই। ভিউ থেকে পুরো লিস্টটা পাঠানো হবে, আর টেমপ্লেটে একটা সিম্পল ফর লুপ চালিয়ে লিস্টের প্রত্যেকটা আইটেম একের পর এক দেখানো যাবে। খুবই সহজ, তাই না? চলুন এবার পরের ধাপে যাই। জ্যাঙ্গো আমাদের কাজ আরও সহজ করার জন্য কি পাওয়ারফুল টুলস বা পাওয়ার টুলস দেয় সেগুলো একটু দেখে নেওয়া যাক। ডেভেলপারদের একটা মূল মন্ত্র আছে, ডোন্ট রিপিট ইয়োরসেলফ, বা সংক্ষেপে DRY, মানে একই কোড বারবার লেখা যাবে না। টেমপ্লেট ইনহেরিটেন্স হলো এই নীতিটাকে বাস্তবে কাজে লাগানোর একটা জাদুকরী উপায়। এখানে ভালো করে দেখুন, বাম দিকে একটা base.html ফাইল আছে, যেখানে ওয়েবসাইটের কমন জিনিসগুলো যেমন হেডার আর ফুটার ডিফাইন করা আছে। আর ডান দিকের ফাইলটা দেখুন, ওটা শুধু ওই বেস ফাইলটাকে ব্যবহার করে মাঝখানের কন্টেন্টটুকু বদলে দিচ্ছে। এর মানে হলো প্রত্যেকটা পেজের জন্য আপনাকে আর বারবার হেডার ফুটার লিখতে হবে না। কি দারুণ একটা সময় বাঁচানোর উপায়! টেমপ্লেট ফিল্টারগুলো হলো ছোট ছোট ম্যাজিক ট্রিকের মতো। এগুলো দিয়ে টেমপ্লেটের ভেতরেই ডেটাকে বিভিন্নভাবে ফরম্যাট করা যায়। যেমন কোনো লেখাকে বড় হাতের অক্ষরে দেখানো, একটা লিস্টে কয়টা আইটেম আছে তা গোনা, বা তারিখের ফরম্যাট বদলে ফেলা। এমনকি দেখুন এখানে একাধিক ফিল্টার একসাথেও ব্যবহার করা যাচ্ছে। যে কোনো ওয়েবসাইটের একটা খুব জরুরি অংশ হল ফর্ম, মানে ইউজারের কাছ থেকে তথ্য নেওয়া। চলুন দেখি জ্যাঙ্গো এই কঠিন কাজটাকে কতটা সহজ করে দেয়। আগেরকার দিনে ডেভেলপারদেরকে কাঁচা HTML কোড লিখে ফর্ম বানাতে হতো, তারপর আবার পাইথন কোডে গিয়ে প্রত্যেকটা ফিল্ডে ডেটা আলাদা করে ধরে ধরে প্রসেস করতে হতো। এটা যে কি পরিমাণ কষ্টকর আর ঝুঁকিপূর্ণ একটা কাজ ছিল। কিন্তু এর চেয়ে অনেক ভালো একটা উপায় আছে, আর সেটা হলো দ্য জ্যাঙ্গো ওয়ে। জ্যাঙ্গোতে ফর্ম মানে আর কোনো জটিল HTML কোড না, বরং পাইথনে খুব সহজ একটা ক্লাস তৈরি করে শুধু বলে দিতে হয় যে ফর্মে কি ফিল্ড থাকবে, যেমন নাম আর ইমেল, ব্যাস এটুকুই। আর এই স্লাইডের সবচেয়ে শক্তিশালী জিনিসটা হলো এজ ভ্যালিডেট। জাস্ট এই একটা লাইন কোড, এটাই ইউজারের দেওয়া ডেটা ঠিকঠাক আছে কিনা, কোনো উল্টোপাল্টা বা ক্ষতিকর কোড আছে কিনা, এই সব কিছু একাই চেক করে ফেলে। ভাবা যায়? আর যদি আপনার ডেটাবেস মডেল আগে থেকেই বানানো থাকে তাহলে তো কথাই নেই। মডেল ফর্ম ব্যবহার করে এক মুহূর্তে সেই মডেলের ওপর ভিত্তি করে একটা পুরো ফর্ম অটোমেটিকলি তৈরি করে ফেলা যায়। এটাই হলো জ্যাঙ্গোর দক্ষতার আসল পরিচয়। তাহলে আজকের পুরো আলোচনার সারমর্মটা কি? জ্যাঙ্গোর মতো ফ্রেমওয়ার্কগুলো আসলে একটা প্রফেশনাল টুলকিটের মতো। এগুলো আমাদের আরও ভালো, আরও দ্রুত আর অনেক বেশি সুরক্ষিতভাবে অ্যাপ্লিকেশন বানাতে সাহায্য করে।